তো টেকনিক্যাল সমস্যার জন্য আমরা আমাদের লাইভটি কেটে গিয়েছিল। এখন আমরা আবার লাইভে জয়েন করলাম। তো আমরা সকলের কথা বিবেচনা করে আমাদের এসএসসি 25 রিভিশন সাইকেলটা সবার জন্য পাবলিক করে দিলাম, যাতে সবাই বুঝতে পারে যে আমরা কিভাবে পড়াবো বা ক্লাসগুলা কিভাবে হবে, আমরা কতটুকু সার্ভিস দিচ্ছি। আসলে যে কোনো জিনিস সবাই যাচাই বাছাই করে তো ভর্তি হবে, স্বাভাবিক। তো আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আজকের ক্লাসটি ফেসবুক লাইভে হচ্ছে, আমাদের এমনিতে জুম কিংবা গুগল মিটে আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হবে। তো আমরা আজকে পড়ব রসায়ন বইয়ের 3য় অধ্যায়। কত অধ্যায়? 3য় অধ্যায়, পদার্থের অবস্থা। ঠিক আছে, পদার্থের গঠন, পদার্থের অবস্থা না, পদার্থের গঠন। এই চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব। তো আমরা একটা পদার্থকে কি করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি পদার্থ? একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো তোমার যৌগিক পদার্থ। ঠিক আছে, একটা কি পদার্থ? একটা মৌলিক পদার্থ আর একটা হলো তোমার যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কি? যাদেরকে বাংলে সেই জিনিস ব্যতীত আর কিছু পাওয়া যায় না। তুমি যে জিনিসটাকে বাংলে ওই জিনিসটা ছাড়া আর কিছু পাইবা না, ওই জিনিসটাকে বলা হয় মৌলিক। যেমন খাঁটি মধু, তুমি যদি খাঁটি মধুকে ধরো ভাঙ্গো, কথার কথা ভাঙ্গো বলতে কি, ধরো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলা এরকম, তখন তুমি কি পাইবা? মানে খাঁটি মধুর অণুই পাইবা, ঠিক না? আর যৌগিক পদার্থ মনে করো তোমার ভেজাল মধু। তো ভেজাল মধুর মধ্যে কি মেশানো হয়? মূলত পানি বা বিভিন্ন সেকারিন বা এরকম কিছু একটা মেশানো হয়। তো তুমি যখন যৌগিক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবা, তখন অবশ্যই তোমার ওই যন্ত্রে ধরা পড়বে যে এটার মধ্যে ভেজাল মেশানো হয়েছে, তার মধ্যে মধু আছে, পানিও আছে। তো আমরা ঠিক সেম ভাবে পদার্থকে দুই ভাগে ভাগ করে ফেললাম, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিলাম। তো যে পদার্থকে বাংলে ওই জিনিস ছাড়া আমি আর কিছু পাবো না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন সোনা, লোহা বা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, মানে প্রত্যেকটা মৌলই। যেমন তুমি যদি সোনাকে ভাঙ্গো, যতই ক্ষুদ্র ক্ষুদ্র মানে করো, তাহলে তুমি কি পাবা? সোনাই পাবা। ঠিক তেমনি ভাবে লোহাকে তুমি ভেঙে যতই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করো, তুমি ওইগুলাতে শুধুমাত্র লোহাই পাবা। ঠিক তেমনি ভাবে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এগুলোকে যদি তুমি ভাঙ্গো বা তাদের পরমাণু, সেগুলোর মধ্যে শুধুমাত্র নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনই থাকবে, অক্সিজেনের মধ্যে অক্সিজেনই থাকবে, কার্বনের মধ্যে শুধু কার্বনই থাকবে, অন্য কিছু থাকবে না। ওকে, এখন যৌগিক পদার্থ যাদেরকে বাংলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলবো। কি বলবো ভাইয়া? যৌগিক পদার্থ বলবো। যেমন পানি, আমরা জানি এটা পানির সংকেত। তো আমরা মানে কি কি লাগবে, কোন জিনিসটা লাগবে আমরা সাথে সাথে বলে নিব, সমস্যা নাই। তো আশা করি তুমি বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে অবশ্যই জানো যে পানির সংকেত কি, H2O। তার মানে 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত। তো এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? 1টা। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে চক কি? চক আমরা তো অবশ্যই মানে এই যে বোর্ডে যে আগে লেখা হতো, এখন আপাতত আমাদের আস্তে আস্তে কি উঠে যাচ্ছে যে ব্ল্যাক বোর্ডের মধ্যে চক দিয়ে লেখা, কিন্তু একসময় আমরাও দেখছি, আমরাও পড়াশোনা করে আসছি, চক দিয়ে লেখা হতো। ঠিক আছে, এখন তো মানে হোয়াইট বোর্ড চলে আসছে, আধুনিক হচ্ছে দিন দিন। তো যাদেরকে বাংলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, তাদেরকে কি বলে? যৌগিক পদার্থ। যেমন তুমি পানিকে বাংলে কি পাইবা? 2টা হাইড্রোজেন আর 1টা অক্সিজেন পাইবা। চককে বাংলে কি পাইবা? ক্যালসিয়াম পাইবা, কার্বন পাইবা, অক্সিজেন পাইবা। তাহলে দেখো তো এই যে 2টা পদার্থ, অক্সিজেন আর হাইড্রোজেন। ততোধিক বলতে 3, 4, 5 এভাবে হতেই থাকবে। তো আশা করি আমি পদার্থকে যে দুই ভাগে ভাগ করা যায়, সেই 2টা ভাগের প্রত্যেকটা জিনিস একবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিলাম। তো আশা করি এর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এখন আমরা যাব কি? পরমাণু। তো পরমাণু কি ভাইয়া? পরমাণু হলো তোমার মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলিক গুণাগুণ থাকে। তো মৌলিক, তাহলে অবশ্যই যৌগিক পদার্থ থাকবে। তো পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলিক গুণাগুণ থাকবে। মানে মৌলিক গুণাগুণ বলতে কেমন? যেমন নাইট্রোজেন পরমাণুতে শুধু নাইট্রোজেনের ধর্ম পাওয়া যাবে। আমি কি বললাম ভাই? আমি আই রিপিট, তুমি যদি একটা নাইট্রোজেন পরমাণুকে মানে ভাঙ্গো, তাহলে কি পাইবা? শুধুমাত্র ওর মধ্যে নাইট্রোজেনের ধর্মই তো পাবা, ঠিক না? তুমি তো ওর মধ্যে কার্বনের ধর্ম পাবা না। তুমি ওর মধ্যে কি হাইড্রোজেনের ধর্ম পাইবা? না, অবশ্যই না। তাইলে
শুধুমাত্র নাইট্রোজেন পরমাণুতে শুধু নাইট্রোজেনেরই ধর্ম পাওয়া যাবে, তুমি আর কোন মৌলের ধর্ম তার মধ্যে পাইবা না, ঠিক আছে। তো অণু বলতে কি, দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু। তাইলে কি এই যে পরমাণু শব্দটা আছে, তার মানে এই যে পরমাণু দুই বা দুইয়ের অধিক, এই যে পরমাণু, তাহলে বড় কে? বড় অবশ্যই অণু, কারণ কি দুই বা দুইয়ের অধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে কি গঠিত হয়? অণু গঠিত হয়। যেমন অক্সিজেন একটা পরমাণু, এরকম আরো একটা অক্সিজেন আর একটা পরমাণু, এরা দুইটা অক্সিজেন যুক্ত হয়ে কি হয়েছে? অক্সিজেন অণু হয়েছে। তাহলে অক্সিজেন একটা পরমাণু, আর একটা অক্সিজেন ধরো আরেকটা পরমাণু, তো দুইটা অক্সিজেন যুক্ত হয়ে অক্সিজেন কি হয়েছে? অণু হয়েছে। তাহলে কি বলছে? দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়। তো অক্সিজেনের একটা পরমাণু, অক্সিজেন যখন সিঙ্গেল অবস্থায় থাকবে, কোন একটা মৌল যখন সিঙ্গেল থাকবে, তখন আমরা সেটাকে বলবো পরমাণু। কি বলবো? পরমাণু বলবো। তাহলে এটা একটা পরমাণু। আর যখন একাধিক তারা একত্রে যুক্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? অণু বলবো। তো আশা করি পরমাণু এবং অণু সম্পর্কে আমরা বুঝতে পারছি। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে তোমার কি পাওয়া যায়? মৌলিক গুণাগুণ থাকে। আর অণু কি? দুইয়ের অধিক পরমাণু যুক্ত হয়ে যে জিনিসটা আমরা পাই, সেটা আসলে কি? অণু। তাহলে বড় কে? অবশ্যই আমাদের কি অণু হলো তোমার পরমাণু থেকে কি বড়। কেন? কারণ পরমাণু গঠিত হয়, মানে পরমাণু কতগুলো পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়, ঠিক আছে। যেমন ফ্লুরিন, আরো একটা অনেকটা এক্সাম্পল হইতে পারে। যেমন ফ্লুরিন, একটা ফ্লুরিন পরমাণু প্লাস আর একটা ফ্লুরিন পরমাণু, এরা নিজেদের সাথে যুক্ত হয়ে ফ্লুরিন অণু গঠিত হয়েছে, ঠিক আছে। ফ্লুরিন অণু গঠিত হয়েছে। ওকে, এখন আমরা এই যে অণুগুলা, ধরো মৌলিক অণু হইতে পারে, যৌগিক অণু হইতে পারে, তখন আমরা কোন সময় কোনটা বলবো? ধরো একই মৌলের পরমাণু, যেমন দেখো এখানে কি বলছি আমি, ফ্লুরিন একটা পরমাণু, আবার ফ্লুরিন আর একটা পরমাণু, সেম পরমাণু, যদি সেম পরমাণু যুক্ত হয়ে তারা একটা অণু গঠন করে, আমি আবার বলতেছি সেম পরমাণু, দেখো ফ্লুরিন একটা পরমাণু, ফ্লুরিন আর একটা পরমাণু, কিন্তু তারা কিন্তু সেম, একই ধরনের পরমাণু যদি যুক্ত হয়ে অণু গঠন করে, তখন তাকে বলবো আমরা মৌলিক অণু। কি বলবো ভাইয়া? একই ধরনের পরমাণু যুক্ত হয়ে যদি কি অণু করে? অণু তৈরি করে, তখন তাকে আমরা কি বলবো? মৌলিক অণু বলবো। যেমন হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের আর একটা পরমাণু, এরা যুক্ত হয়ে কি তৈরি করছে? হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, এই যে হাইড্রোজেন গ্যাস। তো আমরা কি বলবো? এটাকে বলবো মৌলিক অণু। মৌলিক মানে কি? ধরো একটা সেম পরমাণু, একই ধরনের পরমাণু দিয়ে গঠিত অণুকে বলা হয় মৌলিক অণু। আর যৌগিক মানে কি? তার মানে অবশ্যই একাধিক থাকবে। যেমন কার্বন ডাই অক্সাইড, এই কার্বন একটা পরমাণু, আর অক্সিজেন কিন্তু দেখো এখানে অক্সিজেন কিন্তু দুইটা। তো ধরো আমি যদি এক্সাম্পলটা এখানে আনি, ধরো কার্বন একটা এখানে, আর এরকম দুইটা অক্সিজেন যুক্ত হয়েছে, তো এরা তিনজন মিলে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড হয়েছে। তো দেখো এরা যদি আমার এখানে বলতো অক্সিজেন কি, শুধুমাত্র যদি কার্বনটা বাদ দিয়ে আমার বলতো ও আর ও মিলে কি হয়েছে? অক্সিজেন হয়েছে, তাহলে তারা একই ধরনের পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করছে, তখন সেই অণুকে আমরা বলবো মৌলিক অণু। কিন্তু যেই মাত্র তার সাথে আরেকটা অন্য মৌলের পরমাণু যুক্ত হয়েছে, তখন সেটা কি হয়ে গেছে? যৌগিক অণু হয়ে গেছে। আশা করি ক্লিয়ার হইছো। যৌগিক অণু, ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। চলছে কি লাইভ ঠিকঠাক মতো? ঠিকঠাক কি দেখা যাচ্ছে? তো আশা করি এই যে আমরা বোর্ডে যা লেখা ছিল, আমি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আশা করি তোমরা মনোযোগ দিলে এখানে না বোঝার কিছুই থাকবে না। তো এখন আমরা বোর্ডটা মুছে ফেলি, তারপর আমরা অন্য জিনিস নিয়ে পড়াশোনা করব। আমরা একেবারে বেসিক থেকে পড়াশোনা করাবো। তুমি যদি আগে কোনোদিন রসায়ন নাও পড়াশোনা করো, তাও ইনশাল্লাহ পারবা। তুমি জাস্ট আমি যে জিনিসগুলো পড়াবো এগুলো নোট করে রাখো, দেখবা এগুলো থেকে কমন আসছে। এমন কোনো পরীক্ষা নাই যেখানে তুমি পারবা না, আমি কোনো কিছু বাদ দিব না, ঠিক আছে। তুমি যাতে একেবারে প্রো হয়ে যাও রসায়নে। তো মৌলের প্রতীক এখন কি বলবো আমরা?
টপিকসটা মৌলের প্রতীক নিয়ে পড়ব, ঠিক আছে? প্রতীক দীর্ঘইকার হবে, ঠিক আছে? মৌলের প্রতীক। প্রতীক মানে ধরো তুমি যে জিনিসটা দ্বারা মৌলকে প্রকাশ করতেছো, ধরো আমি তোমার বললাম কার্বন, তো কার্বনের প্রতীক কি? সি, ঠিক আছে? তো কার্বনের প্রতীক কি? সি। যদি আমি বললাম অক্সিজেন, তাহলে ও, ঠিক আছে? তাহলে মৌলের প্রতীক মানে তুমি কি দ্বারা আসলে মৌলকে প্রকাশ করতেছো সেটাকে বলা হয় মৌলের প্রতীক, ঠিক আছে? এখন মৌলের যে তোমার নামটা সব সময় যে তোমার জিনিসটা কেমন, ধরো আমি কার্বন, কার্বন এই শব্দ থেকে সি আনলাম। এই যে কার্বন যে ইংরেজি একটা শব্দ বা এটা ধরো ল্যাটিন শব্দ হইতে পারে, ঠিক আছে? এই শব্দের প্রথম অক্ষর থেকে আমি কি আনলাম? সি আনলাম। তার মানে সি দ্বারা কাকে বোঝাচ্ছে? কার্বন। এখন যদি তোমাকে আমি ক্লোরিন দিই, CHL ও ক্লোরিন, ক্লোরিন। এখন তুমি বলতে পারো আচ্ছা এখন কি হয়েছে, এখান থেকে সি নিতে পারি, তার মানে সি দ্বারা কি আমি আবার কার্বন কি বুঝাবো? না। তাইলে আমাদের এখানে সমস্যা চলে আসতেছে যে যদি আমরা সব সময় ইংরেজি বা ল্যাটিন বর্ণের প্রথম অক্ষর নিই তাহলে আমাদের দেখা যাচ্ছে মানে একাধিক মৌলের একই প্রতীক হয়ে যাচ্ছে। তাইলে কি হইল জিনিসটা? না। তখন এইটার সমাধানের উপায় কি? তো এখানে দেখো ক্লোরিন, ক্লোরিন উচ্চারণ করতে কোন দুইটা শব্দ বেশি মানে আসতেছে? এখানে সি আর এল শব্দটা কিন্তু বেশি আসতেছে, ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিন। তো এই যে তোমার ইংরেজি বা ল্যাটিন শব্দটা উচ্চারণ করতে যে দুইটা শব্দ বেশি আসবে সেটাকে আমরা সেই দুইটা শব্দ আমরা নিব। তো ক্লোরিনের সংকেত কি? সিএল। কি ক্লোরিনের সংকেত হলো তোমার সিএল। এরকম আরো আছে তোমার ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়াম। তো তুমি যদি এখান থেকে কি নিতা, প্রথম অক্ষর নিতা, তাহলে কি হয়ে যেত? ক্যালসিয়াম, কার্বন, তারপর ক্লোরিন সবার প্রতীক সেম হয়ে যেত। এই জন্য এই সমস্যা সমাধানের জন্য কি করা হয়? ক্যালসিয়াম উচ্চারণ করতে ক্যালসিয়াম, কে কে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম কোনটা আসতেছে? এখন আরেকটা জিনিস সমস্যা, এখানে দেখো তুমি বলতে পারো ক্যালসিয়ামের মধ্যে কিন্তু সিআরএল আসতেছে। এখন যদি তুমি সিআরএল নিও তাহলে কিন্তু এটা আবার ক্লোরিন হয়ে যাবে, তাইলে আবার সেম দুইটা হয়ে গেল। এই জন্য সিএ নেওয়া হয়েছে, প্রথম দুইটা শব্দ নেওয়া হয়েছে, ঠিক আছে? ক্যালসিয়াম। অথবা তুমি বাংলা দেখতে পারো ক্যালসিয়াম, ক্যালসিয়াম। এই যে কেল, এই যে যে এখানে জবরটা আছে না, ক্যালসিয়াম, এই জন্য যে এ আসছে কে সিএ। ওকে। তো এই শব্দগুলা যাদের সি দ্বারা শুরু হয়েছে এভাবে উচ্চারণ করলে, যে মানে তুমি ইংরেজি বা ল্যাটিন বর্ণ পড়ার যখন উচ্চারণ করবা যে শব্দটা তোমার কি হবে বেশি উচ্চারিত হবে সেই দুটো শব্দ নিয়ে কি হবে মৌলিক প্রতীকটা গঠিত হবে। তো এরকম আছে কি কোবাল্ট আছে, এই যে কোবাল্ট, তো কোবাল্টকে সিও দ্বারা প্রকাশ করা হয়। এরকম আছে তোমার হলো ক্যাডমিয়াম, সেটাকে সিডি দ্বারা প্রকাশ করা হয়। তুমি যদি উচ্চারণ করো ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম সিডি, এই জন্য সিডি আসছে। তো আশা করি এরকম একটা বক্স আছে তোমাদের 38-20টা মৌলের নামকরণ, প্রথম অক্ষর এক, যখন প্রথম অক্ষর এক হয়ে যাবে তখন আমরা এভাবে নিব আর কি। তো আমি আশা করি বুঝাইতে পারছি, সবসময় প্রথম অক্ষর নিলে একাধিক মৌলের একই প্রতীক হয়ে যায়। এই সমস্যা দূরীকরণের জন্য আমরা ল্যাটিন বা ইংরেজি শব্দটা পড়লে যে উচ্চারণ করতে যে শব্দগুলা বেশি আসে আমরা সেই দুইটা নিব, ঠিক আছে? সেই দুইটা অক্ষর নিয়ে কি করব আমরা প্রতীকটা গঠন করব। যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়ামকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তুমি ক্রোমিয়াম, ক্রোমিয়াম বানান কিন্তু এমনি না, দেখো ক্রোমিয়াম CHR, ক্রোমিয়াম। তো তুমি যদি সি নিতা, ধরো আরেকটা তোমাকে দেখাই, তোমাদের বই থেকে দেখাইতেছি, ঠিক আছে? কোবাল্ট, তো তুমি যদি এটাও সি নিতা তাহলে কি হইতো? দেখো এখানেও সি এখানেও সি, তাহলে দুইটার প্রতীক সেম হয়ে যাইতেছে, তাহলে কি হইলো? না। তো এখন ক্রোমিয়াম বানান করতে সি আর আরটা কিন্তু বেশি উচ্চারণ হয়, এই জন্য আমরা সি আর নিব। আর কোবাল্ট উচ্চারণ করতে কি করা হয়? কোবাল্ট, কোবাল্ট, কোবাল্ট,
তাহলে সিও বেশি আসতেছে, এজন্য সিও দ্বারা কোবাল্টকে প্রকাশ করা হয়। তো আশা করি বুঝতে পারছি। এখন আর এমনিতেই নরমালি বেশিরভাগ মৌলের প্রথম অক্ষর দিয়ে একটা মৌলকে প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেন, তারপর অক্সিজেন। তাহলে যে অক্সিজেনকে এই যে প্রথম শব্দ অ, হাইড্রোজেনের প্রথম শব্দ মানে এই যে মৌলের প্রথম যে ক্যাপিটাল লেটার আছে সেটা দিয়ে তাকে প্রকাশ করা হয়। তো যেগুলাকে প্রকাশ করা যায় না সেটা বক্সের ভিতর আছে। কয়টা মৌল আছে এখানে? 6টা মৌল আছে, কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম। তো 6টা মৌল আমরা জেনে নিব, ঠিক আছে। তারপর এখন মৌলের নামকরণ, ল্যাটিন শব্দ। তো কিছু কিছু মৌল আছে তারা কি জানো, ধরো তারা তাদের ইংরেজি যে আমরা ইংরেজি বা ল্যাটিন শব্দটা পড়বো সেখান থেকে আসে নাই। যেমন এটা কি সোডিয়াম, এটাকে আমরা বলি সোডিয়াম। আচ্ছা সোডিয়াম হলে তো আসতে নামটা কি হওয়া উচিত ছিল? সোডিয়াম। আচ্ছা এটা সাথে এই প্রতীকটার সাথে এই সোডিয়ামের কোনো মিল আছে? তুমি যদি সোডিয়ামকে এস দ্বারা প্রকাশ করতা তাহলে ঠিক ছিল, ঠিক না? কিন্তু দেখা যাচ্ছে না, সোডিয়ামকে কি থেকে আনা হচ্ছে, মানে ল্যাটিন শব্দ থেকে আমরা সোডিয়ামের নামকরণ করতেছি। মানে এই যে ইংরেজি সোডিয়াম বানান করতে ইংরেজি আমরা ইংরেজি যে শব্দটা লিখি তার প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা যাবে না। তো এগুলো আমরা একটু মনে রাখতে হবে আর কি। তো মৌলগুলো আমরা যদি একটু পড়ে নিই তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে কোন কোনটা একটু ল্যাটিন শব্দ থেকে আসে। তো মৌলের নামকরণ ল্যাটিন শব্দ, ঠিক আছে। মৌলের নামকরণ ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে, ল্যাটিন শব্দ থেকে। যেমন সোডিয়াম আসছে তোমার কি থেকে জানো? নেট্রিয়াম থেকে আসছে, ঠিক আছে। সোডিয়াম আসছে নেট্রিয়াম। 2 নম্বরে এরকম মৌল আছে তোমার কপার, কফরাম। কপার আসছে তোমার হলো কফরাম থেকে। তারপর ক্যালসিয়াম, পটাশিয়াম আছে, পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়? এটা কি থেকে আসছে? ক্যালিয়াম থেকে আসছে, ক্যালিয়াম, ক্যালিয়াম। তারপর 4 নম্বরে আর্জেন্টাম। আর্জেন্টাম মানে আর্গন। আর্গন আসছে তোমার সিলভার, সিলভার, আর্জেন্টাম, সিলভার, সিলভার, ঠিক আছে। সিলভার আসছে তোমার হলো আর্জেন্টাম থেকে, আর্জেন্টাম। 5 নম্বরে আমরা যদি নেই, যেমন তোমার হলো গোল্ড, এইউ যায়, যাকে এইউ দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো ওরাম, ও রাম, ঠিক আছে। তো এভাবে আরো অনেকটা আছে, তোমরা বই থেকে একটু দেখে নিও। তো এগুলো বলতেছি মৌলের নামকরণ করা হয়েছে ল্যাটিন শব্দ থেকে। আর আগে যে আমরা পড়ছিলাম সেই শব্দগুলা কি পড়ছিলাম, মানে মৌলের নামকরণ ইংরেজি শব্দ থেকে। তো সেই ইংরেজি শব্দের মধ্যে কি হইতেছে দেখা যাচ্ছে, যদি আমরা প্রথম শব্দগুলা নেই তাহলে কার্বন, তারপর ক্লোরিন, তারপর ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, কোবাল্ট, এই মৌলগুলার কি হয় প্রত্যেকেরই ইংরেজি শব্দটা শুরু হয় সি দ্বারা। এই জন্য আমরা কি করতেছি, যদি আমরা সি নেই তাহলে ধরো একাধিক মৌলের একই প্রতীক হয়ে যাবে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা যখন ইংরেজি শব্দটা উচ্চারণ করব, তো যেই শব্দটা মানে ওই শব্দটা উচ্চারণ করতে, ধরো আমি বললাম ক্লোরিন, CHLORIN, ক্লোরিন, এগুলো ভালো করে একটু লক্ষ্য করলেই হবে যে CL, ক্লোরিন। ক্লোরিন উচ্চারণ করতে যেহেতু CRL টা বেশি মানে আসতেছে, বেশি উচ্চারিত হইতেছে, এই জন্য বা বেশি জোর দেওয়া হয় এই শব্দের মধ্যে। ধরো এই শব্দটা উচ্চারণ করতে কোন জিনিসটা বেশি জোর দেওয়া হচ্ছে? ক্লোরিন, ক্লোরিন। তো এই জন্য আমরা এখান থেকে কি নিব? CL নিব, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছি। আর এই শব্দগুলো মৌলের নামকরণ করা হয়েছে ল্যাটিন শব্দ থেকে। আমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে নিচের কোন মৌলটির নাম ল্যাটিন শব্দ থেকে এসেছে? যেমন সোডিয়াম আসছে নেট্রিয়াম থেকে, কপার আসছে কপাম থেকে, পটাশিয়াম আসছে, এটার নাম কি? পটাশিয়াম। দেখো তুমি যদি এমনিতে দেখো এটা কি? কপার,
এটার বাংলা নাম কি? কপার। এটা কিন্তু সোডিয়াম। সোডিয়াম। আমাদের মৌল কিন্তু মুখস্থ করতে হবে 1 থেকে 30টা, তবে 40টা শিখলে অনেকটা ভালো হয় আর কি, 40টা শিখলে ভালো হয়, তবে 30টা আমার মনে রাখতে হবে। এটা কি? পটাশিয়াম। পটাশিয়াম। ঠিক আছে, মিল আছে, ক্যালিয়াম থেকে আসছে তোমার কে মানে পটাশিয়াম, মিললো না? মিলে নাই। এটার নাম হলো সিলভার। এটার নাম কি? এটার নাম হলো তোমার স্বর্ণ বা সোনা বলতে পারো, ঠিক আছে? ওকে, তাইলে এই যে মৌলের নামকরণ ল্যাটিন শব্দ থেকে এই জিনিসগুলা, এই মৌলগুলা। তো বক্সের মধ্যে প্রায় কয়টা আছে? প্রায় 10-12টার মতো আছে, এগুলো একটু দেখে নিবা। তো আশা করি আমরা বুঝতে পারছি যে মৌলের প্রতীক কি, যে ইংরেজি ক্যাপিটাল বর্ণের একটা অক্ষর দ্বারা মৌলকে প্রকাশ করা হয় তাকে আসলে প্রতীক বলা হয় আর কি। তো আমরা মূলত ইংরেজি বর্ণের প্রথম অক্ষর থেকে কি নিই? প্রথম অক্ষরটা দ্বারাই মৌলকে প্রকাশ করি, কিন্তু যখন দেখা যাচ্ছে না প্রথম অক্ষর নিলে একাধিক মৌলের সেম প্রতীক চলে আসে, সেই সমস্যা সমাধানের জন্য আমরা ইংরেজি যে বর্ণটা নিব, যে ওয়ার্ডটা নিব, সেই ওয়ার্ডটা উচ্চারণ করতে যে জিনিসগুলা বেশি মানে সেই শব্দটা উচ্চারণ করতে বেশি জোর দিতে হয় যেই অক্ষরগুলাতে, সেই অক্ষরগুলা নিয়ে আমাদের কি গঠিত হবে? মৌল গঠিত হবে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, এগুলো একবারে নর্মাল জিনিস। এখন আমরা কি দেখবো? কোন টপিকসটা দেখবো দেখি। একবারে বইয়ের সিরিয়াল অনুযায়ী যাব। তো সংকেত বা ফর্মুলা কি পড়বো আমরা? সংকেত। সংকেত মানে কি? ধরো আমি যদি তোমাকে বলি পানির সংকেত কি? H2O। তারপর যদি বলি তোমাকে নাইট্রোজেন অণুর সংকেত কি? নাইট্রোজেন অণুর সংকেত, নাইট্রোজেন অণুর সংকেত, নাইট্রোজেন অণুর সংকেত N2। ঠিক আছে। তারপর ক্লোরিনের সংকেত কি? সংকেত মানে ধরো তোমার জিনিসটা কেমন, একাধিক মৌল বা পরমাণু গঠিত হয়ে যে নতুন একটা যৌগ হয়, সেই যৌগটাকে আসলে আমরা কি বলবো? এক একটা নাম থাকবে না? ধরো আমি তোমারে কি দিলাম, কার্বনের সাথে অক্সিজেন দিলাম, তাহলে আসলে এটা কে সংকেত? ধরো একাধিক মৌল যে যুক্ত হয়ে যে নতুন একটা জিনিস উৎপন্ন হয়, সেটার তো নাম দিতে হবে। তো এই যৌগটার নাম কি? এটার নাম আসলে কি? ওই যে তুমি যে জিনিসের সাহায্যে যৌগটাকে প্রকাশ করতেছো সেটাকে বলা হয় সংকেত। কি বলা হয়? সংকেত। যেমন কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? CO2। আর প্রতীক মানে কি? জাস্ট যে অক্ষর দ্বারা প্রকাশ করা হয় সেটাকে প্রতীক বলা হয়। যেমন হাইড্রোজেনকে H দ্বারা প্রকাশ করা হয়, সেটাই প্রতীক। তো আশা করি বুঝতে পারছি সংকেত জিনিসটা কি। তো এখন আমরা কি পড়বো, যে একটা মৌলকে আসলে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা একটু পড়ে নিই। ধরো আমি এক্স ধরলাম, এক্স একটা মৌল, আমি জানি না মৌলটা কি। তো আমরা জানি তোমার এখানে থেকে তোমার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আমরা জানি একটা মৌলের পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সেম হয়, ঠিক আছে? মানে পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তা, সেম জিনিস। তো এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে কি দ্বারা প্রকাশ করা বলো তো? তোমরা যদি পারো কমেন্টে বলো, তারপর আমি লিখে দিব, সমস্যা নাই। আর এখানে দেখে তোমার হলো পারমাণবিক ভর, ফয়গাফা দ্বারা কিন্তু পারমাণবিক ভর। তো এটাকে দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর এখানে কি থাকে? তোমার প্লাস মাইনাস, এখানে থাকে তোমার হলো চার্জ, আর এখানে অণু বা পরমাণু যুক্ত হয়, ঠিক আছে? অণুর সংখ্যা। তো আমরা আসলে একটা মৌলকে এইভাবে প্রকাশ করতে পারি। ধরো আমি এক্স একটা মৌল ধরলাম, সেটার উপরে কি থাকবে? এখানে থাকবে পারমাণবিক ভর, এখানে থাকবে তোমার কি প্লাস মাইনাস, মানে এখানে থাকবে চার্জ, এখানে অণুর সংখ্যা থাকে, আর এই যে এইদিকে এই যে এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ধরো আমি তোমার একটা एग्जांपल দিয়ে দেই, ম্যাগনেসিয়াম। তো তার ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল, তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 12। তো তার ভর কত? তার ভর 24। তো কিভাবে মনে রাখতে হয় এগুলো আমরা সামনের ক্লাসে পড়বো বা সামনের চ্যাপ্টারে। তো এখান থেকে যদি আমরা ম্যাগনেসিয়ামের চার্জ 2+ হয়, কেন হয়? কারণ এগুলো আমরা পরবর্তীতে জানবো, এই জন্য চার্জগুলো এখানে লিখতে হয়। আর ম্যাগনেসিয়াম এখানে কয় মোল আছে? কয়টা পরমাণু আছে? একটা। এই জন্য আমরা আসলে এক থাকলে তো দেওয়া হয় না, এই জন্য আমরা একটা দিই না। তো এই যে এইভাবে আসলে একটা মৌলকে প্রকাশ করা হয়। তো আমি এক্স কেন দিলাম? আমি যে কোনো মৌল বুঝাইতে পারি, ঠিক না? তো তোমরা একটু বইলো তো
আমি কি বেশি স্পিডে পড়াচ্ছি না আর একটু স্লো স্লো যাব? এখন আমরা পড়বো যে আগে যে পরমাণু পড়ছিলাম, ঠিক আছে, এই যে পরমাণু যে পড়ছিলাম, পরমাণু আসলে কি দিয়ে গঠিত? পরমাণু মূলত এই যে ইলেকট্রন, তারপর তোমার কি প্রোটন, 3 নম্বরে তোমার হলো তোমার নিউট্রন দ্বারা গঠিত। একটা পরমাণু মূলত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টা মৌলিক কণার সমন্বয়ে গঠিত। ঠিকঠাক মতো কি দেখা যাচ্ছে? একটু দেখ তো রে তুই। ঠিক আছে, তো একটা পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যার সমন্বয়ে একটা পরমাণু গঠিত। তো ইলেকট্রন সম্পর্কে জানবো বিস্তারিত, প্রোটন সম্পর্কে জানবো এবং নিউট্রন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আমরা যদি ধরো আমরা এখানে লিখলাম, তোমার কি বলতে পারি, আমরা একটা বক্স আকারে লিখলাম, ধরো কিসের নাম? মূল কণিকার নাম ধরো, হ্যাঁ, মূল কণিকার নাম, ঠিক আছে। এত বড় নাম দিই, মূল কণিকার নাম। তারপর তোমার লেখানো তোমার হলো ধরো প্রতীক, মানে কি দ্বারা প্রকাশ করা হয়, চলতেছে রে। তারপর তোমার চার্জ, প্রকৃত আদান বা চার্জ, আদান বা চার্জ, আর দেখি তারপর হলো তোমার প্রকৃত বর, প্রকৃত বর নাটলে সমস্যা না, আমরা মুছে ফেলবো। তারপর আমাদের কি লাগবে? আপেক্ষিক আদান, আপেক্ষিক আদান। লাস্ট ওয়ান আছে তোমার আপেক্ষিক বর, আপেক্ষিক বর, এগুলো লেস ইম্পর্টেন্ট, তারপর জানা উচিত আমাদের। আপেক্ষিক বর, ঠিক আছে। তো আমরা কি লিখবো? ধরো এই যে এখানে একটা কি দিলাম, একটা বক্স আমরা এঁকে নিই। তো প্রথমে ধরো আমরা দেখলাম ইলেকট্রনে, ঠিক আছে, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা এখানে লিখলাম ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। প্রতীক মানে কি? ধরো ইলেকট্রন, ইলেকট্রন দেখো, ইলেকট্রন এই যে প্রথম শব্দ দ্বারা আসলে প্রকাশ করা হয়, তাহলে এটার প্রতীক কি? অবশ্যই ই। তাহলে এর চার্জ কি বলতো? এর চার্জ কি হতে পারে? এর চার্জ হলো -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, তো প্রকৃত ভর কত? তো সেটার প্রকৃত ভর হলো তোমার 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। অথবা তুমি যদি এটাকে কেজিতে নাও তাহলে কত লিখতে পারবা? 9.11 ইন্টু 10⁻31 কেজি। আমরা আশা করি জানি কিভাবে গ্রাম থেকে কেজিতে যেতে হয়। যদি আমার কত ছিল? -28, এটাকে যদি তুমি ধরো 10⁻28, তো গ্রাম হলো ছোট একক, কেজি হলো বড় একক। তো গ্রাম কে যদি এই যে 9.11 ইন্টু 10⁻28 কে যদি 1000 দ্বারা ভাগ করে দেই, তাইলে কিন্তু 9.11 ইন্টু 10⁻31 কেজিতে চলে যাবে। তো গ্রাম থেকে কেজিতে যায় কিভাবে? 1000 দ্বারা অবশ্যই ভাগ করে। ওকে, তো আপেক্ষিক আদান আর হলো আপেক্ষিক বর। তো আপেক্ষিক আদান মানে কি? ইলেকট্রন অবশ্যই কি হবে? নেগেটিভ। আর এর আপেক্ষিক বর হলো 0, মানে ইলেকট্রনের বর নাই বললেই চলে, ঠিক আছে। ইলেকট্রন আসলে তার বর 0 এরকম ধরা হয় আর কি। তারপর আমরা ধরে নিলাম প্রোটন নিলাম, ঠিক আছে। এই আরেকটা জিনিস, তো ইলেকট্রনের অবস্থান কোথায় এটা আমরা জেনে নেই। কক্ষপথের বাইরে, ঠিক আছে, কক্ষপথের বাহিরে। আর প্রোটন নিউক্লিয়াসে,
কোথায় থাকে? নিউক্লিয়াসে। ঠিক আছে, ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তো আছে, নিউট্রন ও নিউক্লিয়াসই থাকে। নিউট্রন নিউট্রন আর প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে, ধরো যদি আমি একটা তোমার একটা কি দেই, ধরো আমি একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস মডেলের মাধ্যমে দেখালাম। তো এটা নিউক্লিয়াস থাকবে, এটা তার প্রথম কক্ষপথ, এটা তার দ্বিতীয় কক্ষপথ। ধরো প্রথম কক্ষপথে থাকতে পারে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে 8টি ইলেকট্রন। এগুলো আমরা জানবো, সমস্যা নাই। তো অনেকে আশা করি জানেন। তো আমরা খার ইলেকট্রন বিন্যাস আঁকাইলাম 2 4 6 8 10, তাহলে 8 আর 2 10, 10 কে? নিয়ন। তো নিয়নের ইলেকট্রন বিন্যাস করলাম। এগুলা কি? এগুলো হলো তোমার ইলেকট্রন। আর এই যে তাহলে ইলেকট্রন কোথায় থাকে? এই যে কক্ষপথে, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তোমার ইলেকট্রন। তো ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় এর প্রকৃত চার্জ -1.6 ইনটু 10⁻19 কুলম। এটা কি সি না, কিন্তু এটা হলো কুলম। কি বললাম এটা? কুলম। তারপর প্রকৃত ভর, ঠিক আছে, ভরটা কিন্তু আমরা গ্রামে নিছি, কিন্তু কিসে নিছি? গ্রামে। 9.11 ইনটু 10⁻28 গ্রাম। আপেক্ষিক আধান হলো তোমার -1, আপেক্ষিক ভর 0, মানে এটা ভর 0 ধরা হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হবে? অবশ্যই পি দ্বারা। প্রোটন, প্রোটন PROTON, প্রোটন, যে প্রথম শব্দটা দ্বারা আসলে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় প্রতীক। তো এর প্রকৃত আধান বা চার্জ কত? মানে ইলেকট্রন আর প্রোটন কিন্তু বিপরীত। তো এটার চার্জ যেহেতু মাইনাস, এটার চার্জ হবে অবশ্যই +1.6 ইনটু 10⁻19 কুলম। সি দ্বারা কিন্তু কুলম বোঝানো হয়েছে। তো প্রকৃত চার্জটা কি? ইলেকট্রন আর প্রোটনের ঠিক উল্টো। কিন্তু বরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, বর কিন্তু আবার একরকম না। 6.673 ইনটু 10⁻, এটা কিন্তু আমরা গ্রামে লিখতে পারি, আবার কেজিতে লিখতে পারি। যেহেতু আমি গ্রামে নিলাম, আমি সবগুলো গ্রামে লিখবো। 10⁻24 গ্রাম। তো 1.673 ইনটু 10⁻24 গ্রাম। ঠিক আছে, কার বর? এটা তোমার হলো প্রোটনের বর। তো প্রোটনের আপেক্ষিক আধান অবশ্যই +1 হবে। বলছিলাম কি, মানে আধান বা চার্জ এগুলা কি? প্রোটন আর ইলেকট্রন পরস্পর বিপরীত। আর আপেক্ষিক ভর ধরা হয় প্রোটনের 1 ধরা হয়। ঠিক আছে, আর নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এর প্রকৃত চার্জ কত? এর কোনো প্রকৃত চার্জ নাই, মানে তার চার্জ বিহীন। তার মানে কি? নিউট্রন মানে নিউট্রাল। আচ্ছা, কোনো কিছু নিউট্রাল মানে কি বোঝায়? মানে সে নিরপেক্ষ। তো তার কোনো কি নাই? চার্জ নাই, কিন্তু তার প্রকৃত ভর ঠিকই আছে, প্রায় কাছাকাছি, মানে প্রোটনের ভরের কাছাকাছি, একটু চেঞ্জ। 1.673 এর স্থানে হবে 1.675 ইনটু 10⁻24 গ্রাম। ঠিক আছে, তারপর আপেক্ষিক আধান কি থাকবে? অবশ্যই না, তার চার্জই নাই, কিন্তু আপেক্ষিক ভর ধরা হয় 1। ঠিক আছে, মনে থাকবে তো? তো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এটা কিন্তু পরীক্ষাতে আসে, আবার অনেক ক্ষেত্রে এমসিকিউ তে এখান থেকে 1 মার্ক আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই পড়াগুলো আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে, তাই আমরা একটু বিস্তারিত করে নিলাম। ঠিক আছে, তো ইলেকট্রন থাকে কক্ষপথের বাইরে, প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে। এই যে নিউক্লিয়াস, এখানে থাকে কি থাকে? এখানে তোমার প্রোটন প্লাস নিউট্রন থাকে, আর ইলেকট্রন থাকে কক্ষপথের বাইরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ঠিক আছে, তো আমরা কিভাবে আজকে শিখবো যে নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়। তো আশা করি সবাই তুলে ফেলছেন, নয়তো স্ক্রিনশট দিয়ে দিবেন। ওকে, আমরা দেখি কতটুকু পড়াইলাম। আমরা বই টু বই একেবারে হুবহু পড়ানোর চেষ্টা করব, যাতে কোনো কিছু বাদ না যায়। কয় মিনিট হলো তুষার, দেখতো একটু। কত মিনিট হলো? হ্যাঁ, দেখা যায় না। তো আশা করি আমরা ক্লিয়ার হইলাম। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আর কি। তেমন একটা জিনিস কি নাই। কত? 34। বুঝিনি কতজন লাইভ আছে।
ঠিক আছে, তো আমরা তো বুঝছিলাম যে পারমাণবিক সংখ্যা কি, কোনো একটা মৌলের প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা কোথায় থাকে, যেমন সোডিয়াম নিলে সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11, তার ভর সংখ্যা কত, তার ভর সংখ্যা হলো তোমার 23, তার চার্জ কত, চার্জ প্লাস, প্লাস বলতে আসলে +1 এ আর কি। +1 কেন, +2 হতে পারতো না, কারণ কি সে একটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে, মানে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো সেই সম্পর্কে কাহিনী আমরা জানবো। তো এখন আমরা কি শিখবো, যে কোন একটা মৌল থেকে তার প্রোটন সংখ্যা কোনটা, ইলেকট্রন সংখ্যা কোনটা, এটা আমরা নির্ণয় করবো। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ই দ্বারা কিন্তু ইলেকট্রন, পি দ্বারা প্রোটন, এন দ্বারা নিউট্রন সংখ্যা বের করবো। কয়েকটা মৌল দিলাম, ধরো আমি দিলাম একটা, তো দিলামই, এখানে চার্জ লাগবে না, লিথিয়াম। চার্জ দিলে একটু ঝামেলা আছে, তখন আমরা একটু বুঝে নিব, আগে সহজগুলো পড়াই নি। তারপর ধরো দিলাম আমি তোমারে কি দেওয়া যায় বলো, সালফার। ঠিক আছে, তো সালফার কত, লিথিয়াম হলো 3 নাম্বার মৌল, তার ভর কত, বিজোড়, তাহলে 7। ঠিক আছে, যদি ভুল না করি, সালফার হলো 16, 16 দুগুণে 32। তো আমি বললাম যে তিনটা মৌলের কি বের করো, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করো। তাহলে আমি প্রথমে কি করব, প্রোটন সংখ্যা কি, আমি বলছিলাম যার মানে সে যত নাম্বার মৌল, সোডিয়াম কিন্তু 11 নাম্বার মৌল, তাহলে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যা, সেটাই প্রোটন সংখ্যা। তাহলে যে তার পারমাণবিক সংখ্যা 11, তাহলে তার প্রোটন সংখ্যা কত হবে, 11। এটা কিন্তু সোডিয়ামের জন্য। কার জন্য ভাইয়া, সোডিয়ামের জন্য। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 11, আর আমি বলছি কি যে পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা ও মৌলের তাই বোঝায়, তাহলে এটা যেহেতু পারমাণবিক সংখ্যা, এটাই প্রোটন সংখ্যা। তো ইলেকট্রন কি হবে, কতটা হবে, তো আমরা জানি একটা মৌলে যতটা প্রোটন থাকে ঠিক তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তো 11টা ইলেকট্রন, তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। কেন থাকে, কারণ তারা কি অবস্থা থাকে, নিউট্রাল বা চার্জ বিহীন অবস্থায় থাকে। তো তার নিউট্রন সংখ্যা কতটা, তো নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করে, এটাই কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। তো আমরা এই যে কি করব, বাংলা যদি বলি, ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, অথবা যে তুমি প্রোটন সংখ্যা বলতে পারো, প্রোটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কিভাবে বের করে, n মানে নিউটন। আমি যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই, এটা কিন্তু বিয়োগ, বিয়োগ মানে কি, বাদ দেওয়া, তাইলে আমি কি পাবো, আমি নিউটন সংখ্যা পেয়ে যাব। তো সোডিয়ামের যদি নিউটন সংখ্যা বের করতে চাই, তো সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর হলো তোমার 23, বিয়োগ দিলাম তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমরা কত পাইতেছি বলো তো, যদি 23 থেকে 11 বাদ দেই, 3 থেকে 1 গেলে 2, 2 থেকে গেলে 1, তার মানে 12টা। কতটা, 12টা। ওকে, এখন আমি যদি লিথিয়ামে বের করি, তাহলে লিথিয়ামের কয়টা হবে বলো তো, লিথিয়ামের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমরা আশা করি ইনশাআল্লাহ পারবা। তো প্রথমে কি বের করবা, প্রোটন সংখ্যা বের করবা। তো যেহেতু তার পারমাণবিক সংখ্যা 3, তার মানে তার প্রোটন সংখ্যা 3, আর প্রোটন সংখ্যার সমান সংখ্যক কি থাকে, ইলেকট্রন থাকে। এখন এই যে ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা বাদ দিবা, তো 7 থেকে 4 বাদ দিলে কত হইতেছে, 7 বিয়োগ 3, তার মানে 4। তাহলে এটা কি অবশ্যই বের করতে পারবা না, এটার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আশা করি ইনশাআল্লাহ তোমাদের কোনো ভুল হবে না। তো প্রোটন কত হবে, 16, তো ইলেকট্রন কত হবে, 16। তো 32 থেকে 16 বাদ দিলে এটা হবে 16। তার মানে এটা কি, এটা সব সমান, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা সমান। তো পরীক্ষাতে আসতে পারে নিচের কোন মৌলটির ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান, কোন মৌলটির, সালফার। বাহ, ম্যাজিক। কিন্তু যখন আমাকে চার্জ দিবে তখন কি হবে, একটু আমরা জটিলে যাই ভাইয়া। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নাই, থাকার কথা না। তো আমরা মৌল সম্পর্কে যতটুকু জানা দরকার বেসিক আজকে তা জানবো। এখন তোমাকে ধরো আমি বললাম সোডিয়াম, তার মধ্যে কতটা ইলেকট্রন ছিল, তার পারমাণবিক সংখ্যা 11। আচ্ছা, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, ধরো ইলেকট্রন কাউকে দিয়ে দিল, মনে করো আমি
সোডিয়াম, ঠিক আছে, আমি সোডিয়াম। কি করলো, আমার কাছে কেউ কিছু একটা চাইলো, বলে ভাই আমাকে একটা টাকা দেন। আমি বললাম আমার কাছে তো টাকা নাই, আমি তোমাকে একটা ইলেকট্রন দিতে পারি। তো মৌলরা আসলে টাকা চায় না, তারা ইলেকট্রনই চায়। কেন চায়? কারণ প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য হলো স্থিতিশীলতা অর্জন করা, ইলেকট্রন দিয়ে কিংবা ইলেকট্রন নিয়ে। আর মানুষের ধর্ম কি? মানুষ তো কি হতে চায়, মানুষের চাওয়া পাওয়া বললে মানুষ বড় হতে চায়, সুখে শান্তিতে থাকতে চায়। ওকে, তো সে কি করলো, একটা ইলেকট্রন দিয়ে দিল। আচ্ছা, একটা ইলেকট্রন যে দিয়ে দিছে, তাহলে তার কি একটা ইলেকট্রন কমে গেল না? তাহলে সোডিয়াম কি দাঁড়াবে, Na প্লাস হয়ে যাবে। প্লাস দ্বারা আসলে কি বোঝায়, ইলেকট্রনের ঘাটতি। একটা প্লাস মানে কি বুঝেছি, এখানে আমরা ধরো 1 প্লাস দিলাম, 1 প্লাস তো দেওয়া হয় না, তারপর আমি দিলাম 1 প্লাস। 1 প্লাস বলতে বোঝায় তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, একটা ইলেকট্রন কম আছে। কিসের থেকে কম আছে? তার ওই যে তার পারমাণবিক সংখ্যা বা ফুটন সংখ্যা থেকে একটা ইলেকট্রন কম। ধরো আমি যদি ম্যাগনেসিয়াম তুলনা করি, ম্যাগনেসিয়াম থেকে ধরো 2টা ইলেকট্রন চলে গেল, তো ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল, 2টা ইলেকট্রন চলে গেলে হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে কি বুঝাইতেছে, তার মধ্যে 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। কেন আছে? কারণ সে তো 2টা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে তার মধ্যে ঘাটতি থাকবে না। তাহলে কি তখন যদি আমি ইলেকট্রন দিয়ে দেই, তাহলে কি আমার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান হবে? এমনিতে একটা নিউট্রাল মৌলের ক্ষেত্রে সমান, কিন্তু যখন একটা মৌল কারো ইলেকট্রন দিয়ে দিল, তখন তো সমান হতে পারে না, ঠিক না? তখন এই মৌলের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন আর প্রোটন সংখ্যা বের করি, তাহলে কি হবে? প্রোটন সংখ্যা ঠিকই 11 হবে, কিন্তু ভাইয়া ইলেকট্রন সংখ্যা কিন্তু 11 হবে না। কেন হবে না? তোমাকে তো আর দিয়ে দিবে না সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তারপর সোডিয়াম প্লাস হয়ে গেছে। তো তোমাকে বুঝে নিতে হবে সোডিয়াম প্লাস মানে কি, তার থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তার তার ইলেকট্রন রয়ে গেছে আর কয়টা, তার থেকে একটা ইলেকট্রন চলে গেলে তার মধ্যে আরো ইলেকট্রন রয়ে গেছে 10টা। এখানে সেম ইলেকট্রন প্রোটন, তো প্রোটন তো 12টায় রয়ে গেছে, প্রোটন তো আর যায় নাই, প্রোটন থাকে নিউক্লিয়াসে। তো ইলেকট্রন যাইতে পারে, তুমি বলতে পারো না ভাইয়া প্রোটন কি যাইতে পারে না? না, প্রোটন থাকে মৌলের নিউক্লিয়াসে, তো সেখান থেকে যাওয়া সম্ভব না। আর বাইরে কক্ষপথে থাকে তোমার হলো ইলেকট্রন ঘুরতে থাকে, তো সেখান থেকে যাইতেই পারে। তো ইলেকট্রন, ইলেকট্রন কি তার মানে কি 2 প্লাস মানে কি, তার থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, তার মানে 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। 2 প্লাস মানে কি, এই যে 12, এই 12 থেকে 2টা বাদ দিয়ে দিবা, তার মানে 2টা বাদ মানে কি 10টা ইলেকট্রন, তার মধ্যে আর 10টা ইলেকট্রন আছে। এখন বলতে পারো ভাই আচ্ছা ইলেকট্রন যদি গ্রহণ করতো, একটু একটু কি লেভেল, একটু তোমার অ্যাডভান্স লেভেল শিখাচ্ছি আমি। ধরো আমি বললাম যে অক্সিজেন সে কি করছে, সবসময় কি দিবেই নাকি, ধরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়েছে, O2 মাইনাস। তো অক্সিজেন 8 নাম্বার মৌল, ঠিক আছে। অক্সিজেন কত নাম্বার মৌল ভাইয়া? 8 নাম্বার মৌল। তো তার এখানে তো গিয়ে হতো আবার প্রোটন সংখ্যা 8ই হবে, কারণ প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হবে না যত ধরনের চেঞ্জ ইলেকট্রনে। তো সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 2 মাইনাস মানে কি বোঝাচ্ছে? তুমি আবার বুঝো না যে মাইনাস মানে আসলে তো কম বুঝায় না। এই মৌলগুলোর ক্ষেত্রে আসলে এগুলো একটু অন্যরকম, যে পজিটিভ মানে বোঝায় যে তার কি আছে, প্রোটন সংখ্যা একটা বেশি আছে, ইলেকট্রন সংখ্যা একটা কম আছে। তুমি 2টা জিনিস বলতে পারো যে ভাই আমি পজিটিভ বলতে কি বুঝি, যে তার প্রোটন সংখ্যা একটা বেড়ে গেছে, ইউ আর রাইট। আমি বলতে পারি না প্লাস মানে বোঝাচ্ছে তার একটা ইলেকট্রনের ঘাটতি আছে, এটাও রাইট। আবার এখানে কি বললাম, সেই ইলেকট্রন 2টা গ্রহণ করে কি হয়েছে, মাইনাস মানে কি, তুমি কারো কাছ থেকে আনলা, তার মানে তুমি কি ঋণী না, তুমি কাউরে দিছো, তার মানে তুমি অবশ্যই পজিটিভ, মানে তুমি কি দাতা। তো যে ইলেকট্রন দেয় সে হয় পজিটিভ চার্জ, আর যে ইলেকট্রন নেয় সে হয় নেগেটিভ চার্জ। কারণ কি দাতা সবসময় মন বড় থাকে, সে পজিটিভ হয়, আর যে গ্রহীতা সে অবশ্যই ঋণগ্রস্ত বা বিপদে পড়ে যায়, সে নেগেটিভ হয়। তো তার ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কতটা হবে? প্রোটন সংখ্যা নো চেঞ্জ 8টা, কিন্তু ইলেকট্রন সংখ্যা এখন কটা হয়ে যাবে? 8টা তো তার আগেই ছিল, এখন সে কি করছে, আরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখন তার ইলেকট্রন কটা হয়ে গেছে? 10টা। তার মানে বুঝো প্রোটন সংখ্যা 8টা, কিন্তু O2 মাইনাসের ইলেকট্রন সংখ্যা কয়টা ভাইয়া? 10টা। কেমনে 10টা? মাইনাস হইলে যোগ করবা, কেন যোগ করবা? তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাইলে তার প্রোটন সংখ্যার সাথে আরো 2টা ইলেকট্রন যোগ হবে না, বুঝলা তো? আর এখানে কেন বিয়োগ হয়, 11 থেকে একটা বিয়োগ কেন হয়? কারণ তার ছিল 11টা প্রোটন সংখ্যা,
সেখান থেকে তো একটা ইলেকট্রন দিয়ে দিছে কাউকে, তো একটা বাদ যাবে না। তার মানে যোগ থাকলে হবে বিয়োগ, ঠিক আছে, আর বিয়োগ থাকলে হবে যোগ। চার্জের বেলায় মনে রাখতে পারো যে ইলেকট্রন নিছে, তার মানে কারো কাছ থেকে ইলেকট্রন আনছে, তাহলে যোগ হবে। আর পজিটিভ মানে বোঝায় কারো ইলেকট্রন দিয়ে দিছে। তো আশা করি অনেক বক বক করে এই টপিকটা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা ইনশাআল্লাহ আজকে আর ক্লাস লং করব না। আগামী ক্লাসে আমরা পড়বো, কি পড়বো, পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, তারপর বুর পরমাণু মডেল। যাতে কোনো টপিকস বাদ না যায় এজন্য আমি বই সামনে রেখে পড়াবো, সমস্যা নাই। মাঝে মধ্যে দেখবো যে কোনো জিনিস বাদ যাইতেছে কিনা। তারপর দেখি আজকে কোনো ছোট টপিক কি পড়ানো যায় কিনা, যদি তাকে তে পড়াই দিব। কত মিনিট হয়েছে, কত মিনিট তুষার একটু দেখতো। চল্লিশ মিনিট। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম, ঠিক আছে। প্রথম ক্লাসে বেশি পড়াশোনা করলে আবার অনেকের সমস্যা হয় যে বুঝতে পারবে না। তো আজকে ক্লাসটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।